আকাশের কথা শুনে নীরা বাচ্চাদের মতো কান্না করে দিয়ে বলে, তো কি করব? তুমিও খাট ফেলে এখানে এসে কেন শুয়েছো? তুমি কি জানো না তোমাকে সাথে নিয়ে ঘুমানোটা আমার অভ্যাসে পরিণত হয়েছে? এমনিতে এসে শুয়ে আছি, যাও কান্না বন্ধ করে গিয়ে খাটে শুয়ে পড়ো। তোমায় সারা আমি একা খাটে ঘুমোতে চাচ্ছি না। হয় তুমিও আমার সাথে খাটে গিয়ে ঘুমাবে, না হয়তো আমি এখানেই তোমার শরীরের উপরে ঘুমাবো। আকাশ আর এই বিষয়ে কিছু বলে না। নীরার বায়নাটা মেনে নেয়, যাতে করে নীরা কিছু বুঝতে না পারে। নীরাকে সাথে নিয়ে খাটে গিয়ে শুয়ে পড়ে। নীরা খাটে শোয়ার পরে আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে তার শরীরের সাথে লেপ্টে থাকে। নীরা আকাশকে স্পর্শ করে মনটাকে শান্ত করার চেষ্টা করছে। আকাশ এবারও কিছু বলে না, উল্টে সেও স্বাভাবিকভাবে নীরাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে অফিসে চলে যায়। অফিসে যাওয়ার পর কার্যক্রম করা অবস্থায় আজকেও হিয়ার আগমন ঘটে। হিয়া আকাশের কাছে এসে চুপচাপ আকাশের পাশে একটা চেয়ার টেনে নিয়ে বসে। আকাশের কার্যক্রম দেখছে। হিয়া মাঝে আজকে কোনো চঞ্চলতা নেই। আকাশ হিয়ার এমন নীরবতা দেখে কার্যক্রম থামিয়ে নিজেই হিয়াকে বলে, কি হলো আজ কেমন চুপচাপ যে? আসলে তোমাকে কিছু বলতে চাচ্ছিলাম, তবে কিভাবে বলবো সেটাই বুঝে উঠতে পারছি না। কারণ প্রায় আমি তোমাকে বিরক্ত করি, কিন্তু আজ বিরক্ত না করে অন্যভাবে আসলে কিছু বলতে চাইছিলাম। বলো কি বলবে? মেঘ, আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না তোমার জীবনে? বিশ্বাস করো, আমার আর কিচ্ছু চাই না। তুমি আমার বাবার অফিসে চাকরি করো, সেটা নিয়ে আমি কখনো বড় গলায় তোমাকে কিচ্ছু বলবো না। তুমি আমায় যেভাবে রাখবে আমি সেভাবেই তোমার সাথে থাকবো। প্লিজ আমাকে একটা সুযোগ দিবে? আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই মেঘ। হিয়া, আমি কিছু বিষয় নিয়ে অনেক চিন্তিত। আমার মাথা আসলে সেভাবে কাজই করছে না। তবে তারপরও কিছু কথা বলি তোমাকে। মানুষের জীবনে একজন নারীর অবশ্যই প্রয়োজন। আমার জীবনটাও ব্যতিক্রম নয়, তবে আমাকে কিছুটা সময় দিতে হবে তোমার। কারণ আমি একটা বিশ্বাসের জায়গা থেকে ধোঁকা খেতে চলেছি। আমার সেই বিশ্বাসটা নষ্ট করে যদি আমার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়, তাহলে সেই দিনে আমি তোমাকে মেনে নিব। তবে তোমাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে হিয়া। ঠিক আছে, আমি অপেক্ষা করব। তবে একটা কথা বলো তো, তুমি কি কাউকে ভালোবাসো? পুরোপুরি এমনটা নয়, আবার এমনটাই। দেখো মেঘ, আমি কয়দিন কেন, তুমি আমাকে যত দিন বলবে আমি অপেক্ষা করতে প্রস্তুত। তবে যে কোনোভাবেই তোমাকে আমার চাই। হিয়া, আমাকে সময় দাও। ঠিক আছে, সময় দিলাম। আপাতত তোমাকে আর বিরক্ত করছি না, আমি চললাম। হিয়া চলে যায়। কিছু সময় পর আকাশের ডাক আসে হিয়ার বাবার কেবিন থেকে। আকাশ হিয়ার বাবার কাছে যায়। হিয়ার বাবা আকাশকে চেয়ারে বসতে দিয়ে বলে, মেঘ, তোমাকে জরুরি কিছু কারণে ডেকেছি। জি স্যার, বলেন। দেখো মেঘ, আমি সোজাসুজি বলছি, আমার মেয়ে তোমাকে অনেক পছন্দ করে। গতকাল সে তোমার কারণে আমার কাছে এসে কান্না করছে। দেখো বাবা, আমি চাই তুমি আমার মেয়েকে আপন করে নাও। তোমার কি আছে কি নেই সেসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। তবে তুমি যদি আমার মেয়েকে আপন করে নাও, আমি তোমার যা যা লাগে সব কিছুই দিয়ে দেব। আমি শুধু আমার মেয়েকে ভালো দেখতে চাই। আকাশ ভাবনায় পড়ে যায়। কি বলবে বুঝে উঠতে পারছে না। সে নীরার প্রতি আসক্ত, কিন্তু নীরার সত্যতা জানার পর থেকে সে সিদ্ধান্তহীনতায় ভুগছে। নীরাকে সে কিভাবে আপন করে নেবে? তবে তার জীবনে একজন নারীকে প্রয়োজন, যে তার দেখাশোনা করবে। কিন্তু সেই মানুষটা কাকে বানাবে সেটাই বুঝে উঠতে পারছে না। একদিকে যাকে সে পছন্দ করত, সেই নীরা বিশ্বাসঘাতকতা করেছে। আগের ন্যায় নীরাকে সে কেন জানি মন থেকে মানতেই পারছে না, আবার তার মায়া মন থেকে ছাড়াতেও পারছে না। অপরদিকে হিয়া তাকে পছন্দ করে, হিয়াকেও সে আপন করতে পারছে না। অন্যরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছে সে। সেই কারণে হিয়ার বাবার কথার উত্তরে চুপ করে থাকে। হিয়ার বাবা আকাশকে চুপ করে থাকতে দেখে বলে, মেঘ, আমি তোমায় জোর করব না, তুমি সময় নাও। ইয়া আমায় বলেছে তুমি নাকি সময় চেয়েছো। তবে মেঘ, তুমি আমার মেয়েটার মন রক্ষা করলে আমি অনেক খুশি হব। স্যার, আমি আপাতত কিছুই বলতে পারছি না। আমার সিদ্ধান্ত আমি পরে জানিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে। আকাশ হিয়ার বাবার সাথে কথা শেষ করে কেবিন থেকে চলে আসে। কেবিন থেকে ফিরে এসে বসে বসে কাজ করছে। এমন সময় কম্পিউটারে গতকালের ন্যায় আবারও নীরাকে দেখতে পায় আকাশ।
নীরা গাড়ির ভিতর থেকে আবারও ড্রেসটা নিচ্ছে। আকাশ ক্যামেরায় নীরাকে দেখার সাথে সাথে কিছু একটা পরিকল্পনা করে। অফিসের কাজ বন্ধ করে গার্ডদের চোখ কোনোভাবে ফাঁকি দিয়ে সাথে সাথে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। অপরদিকে নীরা আজকেই শেষ দিন মিশন কমপ্লিট করার। যে কোনো মূল্যে তার আজকে মিশনটা কমপ্লিট করতেই হবে। নীরা ড্রেসটা পরে বাসা থেকে বেরিয়ে যায়। কয়েক ঘন্টার মধ্যেই নীরা মিশনটা শেষ করে ফেলে। নীরা ড্রেসটা উপরে রক্ত লেগে আছে। রাস্তায় কোনোভাবে ড্রেসটা পরিবর্তন করা সম্ভব নয়। তাই সে মিশন শেষ করে বাসায় পৌঁছে ড্রেসটা পরে চাবি দিয়ে দরজা খুলে বাসার ভিতরে প্রবেশ করে। কিন্তু বাসার ভিতরে প্রবেশ করতেই দেখে আকাশ সোফায় বসে আছে। আকাশকে হুট করে এইভাবে বাসার ভিতরে বসে থাকতে দেখে চোখ জোড়া সোজা কপালে উঠে গেছে নীরার। কলিজা খুব জোরে মোচড় দিতে শুরু করেছে নীরার। হাত পা থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। সেই সাথে গলার সমস্ত পানি যেন শুকিয়ে গেছে আকাশকে দেখে। নীরা বুঝে উঠতে পারছে না কি করবে না সে। নিচের দিকে তাকিয়ে আছে। এলাহির মতন এত বড় একজন মাফিয়াকে সে শেষ করে দিয়ে এসেছে, অথচ আকাশের মতো সামান্য একটা মানুষের চোখে ভয়ে চোখ মিলিয়ে কথা বলতে পারছে না। নীরা ভয়ের শেষ। অপরদিকে আকাশও অবাক নীরার এই ভয়ঙ্কর রূপ নিজের চোখের সামনে দেখতে পেয়ে। তবে মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নিয়ে নীরাকে বলে, কাকে শেষ করে এসছো তুমি নীরা? নীরা আকাশের কথার কোনো উত্তর দেয় না। আকাশ কথার কোনো উত্তর না পেয়ে আবারও নীরাকে বলে, চুপ করে থেকে বিষয়টাকে এড়িয়ে যেতে চাইলে কিন্তু তুমি সেটা পারবে না নীরা। তোমার পোশাকের উপরে লেগে থাকা রক্ত স্পষ্ট বলে দিচ্ছে তুমি কাউকে চিরতরে ঘুম পাড়িয়ে এসছো। নীরা, আমার কথার জবাব দাও, কাকে শেষ করে এসছো তুমি? নীরা বাধ্য হয়ে মুখ খুলে, কারণ একে তো তার সত্যিটা আকাশের সামনে চলে এসেছে। তার উপরে চুপ করে থাকলে এটা চরম বড় অন্যায় হবে। তাই সে আকাশের কথার প্রত্যুত্তরে বলে, মাফিয়ার এলাহিকে। নীরা, আমি তোমাকে চাঁদ ভেবেছিলাম, কিন্তু তুমি সূর্যের মতন উত্তাপ একটা নক্ষত্র। সেটা আমি কখনো কল্পনাও করিনি। তোমায় নিয়ে ধারণা ছিল একরকম, কিন্তু পরিশেষে এসে দেখতে পাচ্ছি তোমার রূপ একদম আমার ধারণারও বিপরীত। আমি শুরুতে একটা অসহায় নারীকে আশ্রয় দিয়েছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি অসহায় তুমি নও, অসহায় ছিলাম আমি। আমার দেখা সেই শুরুর নীরা আর এখনকার নীরার মধ্যে এতটা পার্থক্য বের হবে সেটা আমি কোনো কালো কল্পনাও করিনি নীরা। মেঘামাই ক্ষমা করে দাও, আমি আসলে তোমাকে কষ্ট দিতে চাইনি। নীরা, তোমার মতো মানুষ আমার কাছে ক্ষমা চাওয়াটা সাজে না। সুতরাং ক্ষমা না চেয়ে সত্যি করে বলো তুমি কে, কি তোমার আসল পরিচয়? কিভাবে বলো না প্লিজ। নীরা, তুমি আমার করা প্রশ্নের উত্তর আগে দাও। আপাতত বেশি কিছু আমি আর শুনতে চাচ্ছি না তোমার মুখ থেকে। আচ্ছা বলছি, কলকাতার বড় একজন মাফিয়ার মেয়ে আমি। আমি এই দেশে এসেছি আমার বাবার কিছু মিশন কমপ্লিট করতে। তার মানে এতদিনে তোমার সমস্ত কিছু ছিল ছলনা। তবে বিশ্বাস করো, আমি সব কিছুতে ছলনা করলেও তোমার কোনো বিষয় নিয়ে আমি ছলনা করিনি। আমি তোমার জন্য সব সময় আন্তরিকতা থেকেই সব কিছু করেছি। নীরা, হাসি আসছে তোমার কথা শুনে আমার। যেখানে তোমার সব কিছু মিথ্যা ছিল, অসহায় হয়ে স্টেশনে বসে থাকা, আমার সাথে ছলনা করে আমার বাড়িতে আসা, সেখানে আমার জন্য যা করেছো সেসব আন্তরিকতা থেকে করেছো, সেটা আমি বিশ্বাস করব? তুমি ভাবো কি করে? মেঘ, মানুষ সব সময় মিথ্যা বলে না। হ্যাঁ, আমি তোমায় ধোঁকা দিয়েছি, তবে বিশ্বাস করো তোমার বিষয় নিয়ে আমি কোনো ধোঁকাবাজি করিনি। রেল স্টেশনে বসে থাকা আমার একটা প্ল্যান ছিল, পল্লীতে যাওয়াও আমার একটা প্ল্যান ছিল। আমার টার্গেট ছিল যে কোনো একটা মানুষের বাসায় আশ্রয় নিয়ে নিজের কাজকর্ম করব, কারণ আমি ওপার বাংলার মেয়ে। নিজের মতো এই দেশ থেকে মিশন করা আমার জন্য অনেকটা কঠিন হবে। সে কারণে আমি প্ল্যানটা ওভাবে সাজিয়েছিলাম। এরপর তুমি আমায় তোমার বাড়িতে নিয়ে আসো। হ্যাঁ, শুরুতে সব কিছু প্ল্যান মতো হয়েছে, কিন্তু তোমার বাড়িতে আসার কিছুদিন পর থেকে তোমার উপরে আমার এক অদ্ভুত ভালো লাগা জন্ম নেয়। যেখানে ছেলেরা মেয়ে দেখলেই উকিঝুঁকি মারে, সেখানে তুমি আমায় উন্মুক্তভাবে পেয়েও কাছে আসোনি। উল্টো আমি জোর করে তোমাকে আমার কাছে এনেছি। আমার জীবনে বহু মানুষ আসতে চেয়েছে, কিন্তু আমার মন কখনো সাড়া দেয়নি। তবে তোমার ব্যক্তিত্ব দেখে আমি নিজেই তোমার উপরে দুর্বল হয়ে গেছি। তুমি বিশ্বাস করো, আমি ধোঁকাবাজি করলেও আমি মন থেকে তোমার সাথে মিশেছি। নীরা, তুমি যেইভাবেই করো না কেন, তোমার জন্য আমার বিশ্বাসের ভান্ডার ফুরিয়ে গেছে। আর সত্যি করে বলতে গেলে
তুমি শুধু আমার উপরে দুর্বল হয়েছো এমনটা নয়, আমিও তোমার উপরে দুর্বল হয়েছি। তবে তোমার মতন এমন কুৎসিত জগতের মানুষকে আমার জীবনে সারা জীবনের জন্য জায়গা দেওয়া আমার পক্ষে একদমই সম্ভব নয়। আমি সাধারণ একজন মানুষ, আমি চাই আমার জীবনসঙ্গীও সাধারণ হবে। তোমার মতন মানুষকে আমার সাথে কখনোই মানাবে না নীরা, আর না আমি মেনে নিব। আমি এজন্যই তো বলি, তুমি আমার জীবনে আসার পর থেকে এমন অদ্ভুত কাণ্ড কেন ঘটছে আমার সাথে? মেঘ প্লিজ, এত বড় শাস্তি তুমি আমায় দিও না। নীরা, তুমি নিজের খারাপ পরিণতি নিজেই ডেকে এনেছো, আমার কোনো দোষ নেই কিন্তু এতে। আচ্ছা একটা কথা বলো তো, সেই শুরুর দিকের স্যুটবুট পরিধান করা লোকগুলো কাকে দেখে পালিয়ে গিয়েছিল?